সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদেরকে সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলো আছে তার মধ্যে থেকে রাইবোজোম নিয়ে আলোচনা করব। আমরা জানি রাইবোজোম মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, অমসৃণ এন্ডোপ্লাজম রেটিকুলামের গায়ে কিংবা প্লাজমা মেমব্রেনের গায়ে এই রাইবোজোম থাকতে পারে। তো আমরা রাইবোজোমের যদি সংজ্ঞা বলতে চাই তাহলে কিন্তু আমরা এভাবে বলতে পারি যে অঙ্গাণুটি মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, প্লাজমা মেমব্রেনের গায়ে অথবা এন্ডোপ্লাজম রেটিকুলামের গায়ে অবস্থান করে বা নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে নিউক্লিওলাসে পাওয়া যায় এবং যার মধ্যে প্রোটিন এবং পলিপেপটাইড সিনথেসিস হয়, সেই অঙ্গাণুটাকে বলা হয় রাইবোজোম। তাহলে আমরা কি বললাম যে রাইবোজোম তাহলে আমরা কোথায় কোথায় দেখতে পাই? রাইবোজোম পাওয়া যাচ্ছে ক্লোরোপ্লাস্টে পাচ্ছি আমরা, মাইটোকন্ড্রিয়াতে পাচ্ছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পাচ্ছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর কিসে পাচ্ছি? প্লাজমা মেমব্রেনের গায়েও কিন্তু থাকছে প্লাজমা মেমব্রেন এবং নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাসে। এই জায়গাগুলোতে আমরা রাইবোজোম দেখতে পাই এবং এই রাইবোজোম যেটা বলছি, সে রাইবোজোমে কি ঘটে? সে রাইবোজোমে ঘটবে হচ্ছে প্রোটিন সিনথেসিস হবে, প্রোটিন এবং পলিপেপটাইড সিনথেসিস হবে। সেই অঙ্গাণুকে আমরা বলবো রাইবোজোম। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাজমা মেমব্রেন অথবা নিউক্লিয়ার মেমব্রেনের নিউক্লিওলাসে যে রাইবো নিউক্লিয়ার প্রোটিন পার্টিকেল পাওয়া যায়, রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেল, এই কণাগুলো যেখানে পাওয়া যায় এবং যেখানে প্রোটিন এবং পলিপেপটাইড সিনথেসিস হয়, সেই অঙ্গাণুটাকে আমরা বলবো রাইবোজোম। ঠিক আছে? তাহলে রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেল পাওয়া যায়, যে কণাগুলো পাওয়া যায় এবং যেখানে প্রোটিন এবং পলিপেপটাইড সিনথেসিস হয় তাকেই বলা হয় রাইবোজোম। এখন রাইবোজোম সর্বপ্রথম কে দেখতে পান বা কে নামকরণ করেন? দেখো, আলবার্ট ক্লড, উনি 1943-তে যকৃৎ কোষে প্রথম রাইবোজোমটা দেখতে পান এবং তখন কিন্তু তিনি নাম দিয়েছিলেন একে মাইক্রোজোম নাম দিয়েছিলেন। এবং পরবর্তীতে আবার 1953-তে কিন্তু পরবর্তীতে রবিনসন এবং ব্রাউন ওনারা কিন্তু উদ্ভিদ কোষে প্রথম এই রাইবোজোমটা দেখতে পান, ওনারা। আলবার্ট ক্লড 1943-তে যকৃৎ কোষে প্রথম এই রাইবোজোমটা দেখতে পেয়েছিলেন এবং তখন উনি নাম দিয়েছিলেন মাইক্রোজোম। এবং পরবর্তীতে 1953-তে কিন্তু রবিনসন এবং ব্রাউন ওনারা উদ্ভিদ কোষ থেকে এই রাইবোজোমটাকে পৃথক করেন এবং শেষে আবার 1955-এ আবার প্যালাডে, আমরা যাতে প্যালাডের নামটা আমাদের খুব মনে রাখতে হবে, উনি কিন্তু আবার 1955-এ প্যালাডে যকৃৎ কোষে আবার উনি প্রাণী কোষের ক্ষেত্রে উনি কি এই রাইবো, যেটা বললাম রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেল, এই প্রোটিনটা উনি দেখতে পান এবং এই প্রোটিন দেখতে পান এবং 1958-এ আবার নাম দেওয়া হয় রিচার্ড, যিনি আছেন রিচার্ড এবং রবার্টসন, ওনারা মূলত নাম দিয়েছিলেন রাইবোজোম। একটু খেয়াল করে দেখে আরেকবার, অ্যালবার্ট ক্লড উনি 1943-তে যকৃৎ কোষে প্রথম রাইবোজোমটা দেখতে পেয়েছিলেন এবং উনি নাম দিয়েছিলেন কিন্তু মাইক্রোজোম। পরবর্তীতে 1953-তে আবার রবিনসন এবং ব্রাউন ওনারা আবার উদ্ভিদ কোষে এই রাইবোজোমটা প্রথম দেখতে পান। তারপর পরবর্তীতে আবার কি হচ্ছে 1955-এ এই প্যালাডে উনি প্রোটিন যে কণাটা দেখতে পেয়েছিলেন রাইবোনিউক্লিক প্রোটিন, উনি এটা দেখতে পান এবং ওনার পরবর্তীতে 1958-এ রিচার্ড রবার্টস ওনারা দুজন মিলে এই নাম দিয়েছিলেন রাইবোজোম। কিন্তু রবার্টসমও বলা হতো, কিন্তু পরবর্তীতে রাইবোজোম নামটা দেওয়া হয়েছে। তো প্রকৃতপক্ষে এই প্যালাডে উনি প্রথম, তাহলে আমরা বলি যে উনি হচ্ছেন রাইবোজোম দেখেছেন, উনি আইডেন্টিফাই করেছেন এবং নামকরণ করেছেন। পরবর্তী থেকে রবার্টস এবং রিচার্ড ওনারা রাইবোজোমটা নাম দিয়েছেন।
তো এই রাইবোজোমটা আমরা কোথায় কোথায় পাই সেটা তো আমরা আগেই বললাম। এই রাইবোজোম কিন্তু দু ধরনের হয়। দু ধরনের কত? সাধারণত রাইবোজোম আমরা কোথায় কোথায় দেখতে পাই, মানে এর অবস্থান ও বিস্তৃতিটা কোথায়। আমরা তো আগেই দেখিয়েছি যে রাইবোজোম মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থান করতে পারে। তো আসলে যেখানে যেখানে প্রোটিন সিনথেসিস বেশি হয় সেখানে কিন্তু রাইবোজোম বেশি থাকে। সজীব কোষের সব জায়গাতেই কিন্তু রাইবোজোম পাওয়া যায়, কিন্তু যেখানে প্রোটিন সিনথেসিসটা বেশি ঘটে সেখানে বেশি পরিমাণে রাইবোজোম দেখা যায়। আদি কোষে কিন্তু রাইবোজোমটা সাইটোপ্লাজমীয় স্থানে কিন্তু বিক্ষিপ্ত আকারে অবস্থান করে, আর প্রকৃত কোষে সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণুতে রাইবোজোমটা আমরা পাই। তো সাধারণত ইকোলাই, যেটা আদিকোষী ব্যাকটেরিয়া, ইকোলাইতে দেখা গিয়েছে যে 10,000 থেকে 20,000 থেকে 30,000 রাইবোজোম থাকে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে কিন্তু তার থেকে আরো বেশি থাকে। প্রকৃত কোষে থাকে প্রায় 1 লক্ষের মতো, 1 লক্ষের মতো থাকে প্রকৃত কোষে। তাহলে দেখতেই পাচ্ছ যে আদি কোষে যতটা রাইবোজোম থাকে প্রকৃত কোষে তার চাইতে অনেক বেশি থাকে। তাহলে কি বলতে পারি আমরা যে প্রকৃত কোষে তাহলে কি প্রোটিন সিনথেসিস বেশি হচ্ছে, যার জন্য এখানে রাইবোজোম বেশি থাকে। আর এই যে উৎপত্তিটা যদি আমরা বলি যে উৎপত্তি কোথায় 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 আমরা পেতে পারি, উৎপত্তি যদি বলি তাহলে কিন্তু যে আদি কোষের ক্ষেত্রে কিন্তু দেখা যায় কি আদি কোষের ক্ষেত্রে যে তোমার হয়ে গেল না, দেখা ইকোলাই কোষে দেখা যাচ্ছে কি 20,000 থেকে 30,000 রাইবোজোম থাকে, আর প্রকৃত কোষে থাকে প্রায় 1 লক্ষের মতো। আর অন্যান্য কিন্তু কিছু কোষও থাকে, কিছু কোষ থাকে, যেমন ধরো আমাদের ভাজক কোষে, উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু ভাজক কোষে কিন্তু অসংখ্য রাইবোজোম থাকে। তাছাড়া লিম্ফোসাইট কোষ আছে, যেটা লিম্ফোসাইট, তাতে কিন্তু অসংখ্য রাইবোজোম থাকে লিম্ফোসাইট কোষে। এখন দেখো উৎপত্তিটা কোথায় হয়, উৎপত্তিটা কিভাবে হয়। রাইবোজোম ইকোলাই আদি কোষের ক্ষেত্রে কিন্তু রাইবোজোম ডিএনএ থেকে তৈরি হয়। আদি ক্রোমোজোম যেটাকে বলছি, সেই ডিএনএ থেকে উৎপত্তি লাভ করে হচ্ছে এই রাইবোজোম। আর প্রকৃত কোষের ক্ষেত্রে কি হচ্ছে, প্রকৃত কোষের ক্ষেত্রে কোষের নিউক্লিয়াস থেকে এই উৎপত্তি হয় রাইবোজোম। তাহলে আরেকবার একটু বলি যে উৎপত্তি আদি কোষের ক্ষেত্রে ডিএনএ থেকে রাইবোজোমের উৎপত্তি ঘটে, আর প্রকৃত কোষের ক্ষেত্রে কোষের নিউক্লিয়াসের নিউক্লিওলাস থেকে কি উৎপত্তি ঘটে প্রকৃত কোষের ক্ষেত্রে। এখন আসো যে প্রকারভেদটা কি। আমরা জানি রাইবোজোমে কিন্তু দু ধরনের হয়, একটা কত 70S মানের, আর একটা হচ্ছে 80S মানে। 70S এবং 80S। 70S কোথায় পাওয়া যায়? 70S কিন্তু আমাদের আদি কোষের ক্ষেত্রে 70S মানের রাইবোজোম পাওয়া যায়, আর প্রকৃত কোষের ক্ষেত্রে 80S মানের রাইবোজোম পাওয়া যায়। তাহলে রাইবোজোম কি দু ধরনের হচ্ছে, একটা হচ্ছে 70S মানের, আর একটা হচ্ছে কি 80S মানের। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ম্যাডাম S মানে কি? S হচ্ছে একটা একক। কি একক? একে বলা হয় ভেদবার্গের একক। S আদি কোষের ক্ষেত্রে পাই আমরা 70S মানের রাইবোজোম, আর প্রকৃত কোষের ক্ষেত্রে পাই আমরা 8S মানের রাইবোজোম। মানে এসটা হচ্ছে কি, এসটা হচ্ছে একটা একক, যেটা তোমরা বলছে কি ভেদবার্গ। বিজ্ঞানী ভেদবার্গের নাম অনুসারে একে বলা হয় ভেদবার্গ একক, যার জন্য তার নামে প্রথম অক্ষর S দিয়ে এই মানটা প্রকাশ করা হয় 80S আর 70S। এই 70S কিন্তু দুইটা সাব ইউনিট দ্বারা গঠিত, কোনটা কোনটা? 50S আর হচ্ছে 30S। এই দুইটা সাব ইউনিট নিয়ে 70S, ঠিক আছে? মানে 50 উপ একক আর 30 উপ একক, এই দুইটা একক মিলে 70S গঠিত হয়, যেটা আদি কোষে পাওয়া যায়। আর 80S আবার দুইটা একক দ্বারা গঠিত, উপ একক দ্বারা গঠিত, সেটা কোনটা? 60S আর হচ্ছে 40S। 60-40 দুইটা মিলে হচ্ছে 80S মানে রাইবোজোম, আর 70S হচ্ছে কত? 50 এবং 30S মানে সাব ইউনিট দ্বারা যুক্ত হয়ে কি একটা 70S মানে রাইবোজোম তৈরি করে, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় কি, এক্ষেত্রে দেখা, আচ্ছা ভেদবার্গ যে বললাম, এই ভেদবার্গ এককটা কিভাবে এসে সেটা একটু বলে নিয়ে আগে। ভেদবার্গ
যদি আমরা কোনো নির্দিষ্ট বস্তুকে যদি সেন্ট্রিফিউজ যন্ত্রের ভিতরে যদি প্রবেশ করাই এবং সেটাকে নির্দিষ্ট ঘূর্ণন গতিতে কিন্তু মানে ঘুরে শেষ পর্যন্ত মানে নির্দিষ্ট গতিতে ঘুরবে এবং সেটা একটা সময় পরে যে অধঃক্ষেপণটা তার আণবিক ভর অনুসারে সেই অধঃক্ষেপণ যে নিচে যে জমে মানে অধঃক্ষেপিত হয় যেটা তার উপর ভিত্তি করে এই ভেদবর্গের এককটা দেওয়া হয়েছে মানে যে জমাটা কী হারে অধঃক্ষেপিত হচ্ছে কত দ্রুতগতিতে অধঃক্ষেপিত হচ্ছে সেই আণবিক ভরের সাথে সম্পর্ক রেখে নির্ণয় করা হচ্ছে এই এস এককটা যেটাকে বলা হচ্ছে কি ভেদবর্গ একক। আমরা যদি ভেদবর্গ এককটা প্রকাশ করি সেটা কিন্তু এরকম করে হবে 1 × 10⁻³ -30 সেন্টিমিটার পার সেকেন্ড ডাই আর কি গ্রাম। এই হচ্ছে মূলত একক ভেদবর্গ সমান। তাহলে আমরা আবার বলতে পারি যে ভেদবর্গ গুণাঙ্কটা কাকে বলে, যে আণবিক ভর এবং আকৃতি অনুসারে টিভির নিচে যে অধঃক্ষেপিত হয় যে বস্তুটা কত মানে কি হারে হয় সেই এককটাকে আমরা বলছি ভেদবর্গ একক, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তো ঠিক আছে, তো আমরা বলছি কি এখন আমরা একটু দেখি যে আদি কোষে 70s মানের রাইবোসোম পাওয়া যায় আর প্রকৃতি কোষে 80s মানের রাইবোসোম পাওয়া যায়। এই সাধারণত দেখা যাচ্ছে বড় যে এককটা থাকে উপ এককটা থাকে সেটা সাধারণত দেখা যায় একটু গোলাকার হয়, আর যে ছোট একক থাকে সেটা কিন্তু একটু ডিম্বাকৃতির হয়। তোমরা এখানে একটা ছবি আঁকা আছে, দেখো একটা রাইবোসোমের ছবি আঁকা আছে, সেখানে দেখা যাচ্ছে কি যে আমি এখানে 40 আর 60 দেখেছি, তার মানে এটা হচ্ছে একটা প্রকৃত কোষের রাইবোসোম। 40 60 দুইটা সাব ইউনিট নিয়ে কি কোনটা হবে 80s মানে রাইবোসোম হবে। তাহলে এটা যে 40s এটা কি একটা উপ একক আর এটা হচ্ছে কি 60s, এই দুইটা উপ এককটা কি একটু ফাটল দ্বারা কিন্তু যুক্ত থাকে, যেখানে একটা ফাটল আছে দেখতে পাচ্ছ, এবং সেখানে কি এমআরএনএ প্রবেশ করে। এমআরএনএ যখন এর ভিতরে প্রবেশ করে তখন আবার কি হয় এই টিআরএনএ এর সহায়তায়, যে টিআরএনএ এখানে চলে আসলো, এমআরএনএ যখন এই ভিতরে প্রবেশ করছে ফাটল অংশটি প্রবেশ করছে তখন কি টিআরএনএ এর সহায়তায় তখন এই প্রোটিন সিনথেসিস ঘটে, প্রোটিন সিনথেসিস শুরু হয়। ঠিক আছে, এই আমরা যখন প্রোটিন সিনথেসিস পড়বো তখন বিস্তারিত আলোচনা করব। তো এখন এটা দেখালাম কি যে দুইটা সাব ইউনিট দ্বারা কি এক একটা ইউনিট গঠিত হয় 70s, সেটা হচ্ছে 50 এবং 30 দুইটা সাব ইউনিট দ্বারা 70s গঠিত, এবং আরেকটা হচ্ছে কি 60 এবং 40 সাব ইউনিট দ্বারা 80s গঠিত হয়। ঠিক আছে, এবং দুইটা এই সাব ইউনিট কি একটা ফাটল অংশ দ্বারা দুইটা যুক্ত থাকে, সাব ইউনিট যুক্ত থাকে, এবং সাব ইউনিটের এই ফাটল অংশে কি হচ্ছে এমআরএনএ প্রবেশ করে, এবং যখন এমআরএনএ প্রবেশ করে তখন কি হবে, যেহেতু আমাদের প্রোটিন সিনথেসিস শুরু হবে, সেই প্রোটিন সিনথেসিস কার মাধ্যমে শুরু হয় এই টিআরএনএ এর সহায়তায় শুরু হয়। এটা হচ্ছে মূলত কি রাইবোসোমের কাজ। এখানে যেহেতু এখানে প্রোটিন সিনথেসিস বেশি হয় যার জন্য কিন্তু এই রাইবোসোমটাকে বলা হয় কি প্রোটিন তৈরির কারখানা বা প্রোটিন সিনথেসিসের কারখানা হিসেবে বা প্রোটিন ফ্যাক্টরি বলা হয় একে। তো আমরা এখন দেখা যে এই 70s এবং 80s যেটা বললাম সেটা আবার কতগুলো অংশ দ্বারা গঠিত, সেখানে আবার কতগুলো কি থাকে, কতগুলো প্রোটিন থাকে, তারপর হচ্ছে কি পরিমাণে সেখানে টিআরএনএ বা এমআরএনএ থাকে সেগুলো আমরা দেখি এখন। 70s এবং 80s এর কথা বললাম, দুইটা রাইবোসোম কথা বলেছি। এখন দেখো যে এই প্রথমে কি বললাম যে 70s এবং 80s এর যে দুইটা সাব ইউনিট দ্বারা যুক্ত থাকে যে রাইবোসোমগুলো, যে একটা যে ইউনিট গঠিত হয় 70s মানে বা 80s মানে সেটা কি দুটো ফাটল অংশ দ্বারা কিন্তু ছোট একক আর বড় একক সাব ইউনিটটা দুটো কিন্তু যুক্ত থাকে। যখন কি বললাম যে এমআরএনএ যখন ভিতরে প্রবেশ করে ফাটল অংশ যখন প্রবেশ করে তখন কি টিআরএনএ এর সহায়তায় একটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন সিনথেসিস শুরু হয়। এখানে তো এটা তো গেল একটা রাইবোসোমের ক্ষেত্রে, কিন্তু যখন অনেকগুলো রাইবোসোম একটা এমআরএনএর সাথে এরকম করে যুক্ত থাকে এবং প্রোটিন সিনথেসিস শুরু করে, যখন এরকম একটা শৃঙ্খল তৈরি করে তখন তাকে বলা হয় কি পলিরাইবোসোম। এখানে আমি একটা রাইবোসোম দেখিয়েছি, আর এখানে দেখো পলিরাইবোসোম কখন বলছি যখন অনেকগুলো রাইবোসোম এমআরএনএর সাথে যুক্ত হয়ে একটা শৃঙ্খল তৈরি করে তখন তাকে বলা হয় পলিরাইবোসোম বা পলিজোম। কিন্তু পলিজোমও বলা হয়। পলিজোম মানে একের বেশি রাইবোসোম যখন থাকছে তখন সেটাকে আমরা কি বলছি পলিজোম বলছি, একটা শৃঙ্খল তৈরি করে তখন তাকে পলিজোম বলি। এই যে রাইবোসোম কিন্তু প্রোটিন সিনথেসিসের সময় কিন্তু তার কতগুলো সাইট থাকে, কয়টা সাইট থাকে দেখো 1 2 3 তিনটা সাইট থাকে। আচ্ছা এক্সিস সাইট, পি সাইট আর কি একটা এ সাইট, এই তিনটা সাইট থাকছে। সেই সাইটগুলোর নামকরণ করা হয়েছে কিন্তু তাদের কাজের উপর ভিত্তি করে। যেমন এটাকে বলা হচ্ছে এ সাইট। এ সাইট মানে কি এখানে অ্যামাইনো অ্যাসাইড সাইট বলছি এটাকে আমরা, অ্যামাইনো অ্যাসাইড, যাকে সংক্ষেপে বলা হচ্ছে কি এ সাইট। এটাকে কিন্তু আবার অ্যাকসেপ্টর সাইটও বলা হয়।
যেটাকে আমরা সংক্ষেপে বলি এ সাইট। এবং আরেকটা দেখো এখানে হচ্ছে কি এক্সিট সাইট, মানে যেখানে বের হয়ে যাচ্ছে যেহেতু সেটাকে এই জন্য একটা বলা হচ্ছে এক্সিট সাইটকে সংক্ষেপে বলা হচ্ছে কি ই সাইট। আর এটাকে বলা হচ্ছে কি পি সাইট। পি সাইটটা মানে হচ্ছে কি যে এখানে তোমার পেপটাইড সিনথেসিস হয়, যার জন্য এটাকে বলা হচ্ছে পি সাইট অথবা পেপটাইড সাইট। তাহলে একটা রাইবোসোম যখন প্রোটিন সিনথেসিস শুরু করে তার কিন্তু কতগুলো সাইট আছে, সেই সাইটগুলো তারা কি কাজ করে তার উপর ভিত্তি করে সাইটগুলোর নামকরণ করা হয়েছে এ সাইট, ই সাইট এবং পি সাইট, যেটাকে বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সাইট, পেপটাইড সাইট এবং কি ই সাইট। আর নিচে কিন্তু এটা ছোট একটা একক যে এখন প্রোটিন সিনথেসিস হচ্ছে, এর উপর কোড দেওয়া আছে। তো যাই হোক, এখন আমরা দেখি যে এই যে বললাম যে রাইবোসোম আমরা দেখাই যাচ্ছে যেখানে কি মিক্সিয়ামে কি হচ্ছে আরএনএ আর হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত হচ্ছে রাইবোসোম। যদি আমি রাসায়নিক গঠন বলি, রাসায়নিক গঠনে বলতে গেলে আমরা কি বলছি যে এক একটা রাইবোসোম কি দ্বারা গঠিত, সেটা হচ্ছে প্রোটিন আর হচ্ছে প্রোটিন প্লাস আরএনএ, মানে রাইবোসোমাল আরএনএ, রাইবোসোমাল আরএনএ দ্বারা গঠিত। এবং তাতে কিন্তু এই যে প্রোটিন এবং যে আরএনএ তাদের কিন্তু অনুপাত কিন্তু দেখা যায় মোস্ট ক্ষেত্রে 1:1, 1:1 তাদের অনুপাত। সাধারণত 70S, এই 70S রাইবোসোমের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কি যে সেখানে হচ্ছে তোমার 60% হচ্ছে আরএনএ এবং 40% হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত। 60% আরএনএ এবং 40% প্রোটিন দ্বারা গঠিত। আর এখানে যে 80S মানে যে রাইবোসোম আছে সেখানে কিন্তু আমার দেখা যাচ্ছে কি যে 60% প্রোটিন এবং 40% আরএনএ দ্বারা গঠিত হচ্ছে 80S মানে রাইবোসোম। এবং এই 70S রাইবোসোমকে যে আমরা বলেছি যে 70S রাইবোসোম দুটো সাব ইউনিট দ্বারা গঠিত, কোনটা 50S আর হচ্ছে 30S। এই 50S এ আমরা কিন্তু 23S 5S এই দুই পারে কিন্তু আরএনএ থাকে আর 34টা প্রোটিন থাকে, 34 প্রোটিন থাকে, 94 প্রোটিন থাকে। আর 30S যে সাব ইউনিটটা আছে তাতে কিন্তু থাকে কি 16S মানে থাকে হচ্ছে একটা থাকছে এবং তার সাথে 21টা প্রোটিন থাকছে। অর্থাৎ 70S মানে রাইবোসোমে কি কি থাকছে দেখো, 70S মানে রাইবোসোমে এই 23S 5S এবং 16S এই তিন ধরনের কি আরএনএ থাকে এবং প্রায় 34 আর যদি 21 আমরা যোগ করি তাহলে কত হচ্ছে 55টা প্রোটিন থাকে। অর্থাৎ চার ধরনের আরএনএ থাকে, তিন ধরনের আরএনএ থাকে কি 23S 5S এবং 16S এই তিন ধরনের আরএনএ থাকছে 70S মানে রাইবোসোমে এবং 55টি বা 55টি কি প্রোটিন থাকে। আর অন্যদিকে 80S মানে রাইবোসোমে কি থাকছে, 60S রাইবোসোমে থাকছে 20S 5.8S এবং 5S আর 40টা প্রোটিন আর হচ্ছে কি 40টি প্রোটিন আর হচ্ছে 40S মানে রাইবোসোমে সাব ইউনিটে সেখানে কি থাকছে 80S টিআরএনএ থাকে। অর্থাৎ দেখো যে এই এখানে আর কটা 34টা প্রোটিন থাকছে, 34টি প্রোটিন, টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে 74, এখানে 74টা প্রোটিন থাকছে। এই 70S আর 80S মানে রাইবোসোমের মধ্যে যদি আমরা পার্থক্য করতে বলি তাহলে কিন্তু আমরা এখানে পার্থক্য দেখাতে পারি। কিভাবে দেখাতে পারি, যে 70Sটা হচ্ছে আদিকোষে পাওয়া যায়, 70S মানে রাইবোসোম আদিকোষে পাওয়া যাচ্ছে আর 80S মানে রাইবোসোম পাওয়া যাচ্ছে প্রকৃত কোষে। আবার 70S কি দুইটা সাব ইউনিট দ্বারা গঠিত, কি 50S এবং 30S দুইটা সাব ইউনিট দ্বারা 70S মানে রাইবোসোম গঠিত। আর 80S রাইবোসোম কিভাবে গঠিত হচ্ছে, এই 60S এবং 40S দুইটা সাব ইউনিট দ্বারা 80S মানে রাইবোসোম গঠিত। আবার কি বলতে পারি যে 70S রাইবোসোম কি আছে 55টি মানে 55টি প্রোটিন থাকে আর কি থাকছে যে তিন মানে কি আরএনএ থাকছে 23 5 এবং 16S মানে আরএনএ থাকছে। আর 80S এর ক্ষেত্রে কি থাকছে 20S 5.8S আর হচ্ছে 8S 5S এবং কি 18S মানে আরএনএ থাকছে এবং সাথে কি থাকছে 74টি প্রোটিন থাকছে। এবং এদের দুইটা রাইবোসোমের ক্ষেত্রে কিন্তু কিছু আয়ন থাকে, কি আয়ন থাকে, এই ম্যাগনেসিয়াম আয়ন থাকছে, ম্যাঙ্গানিজ আয়ন থাকছে, এগুলো আয়ন কিন্তু এদের সঙ্গে যুক্ত থাকছে আমাদের কাজের সুবিধার জন্য প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে। তাহলে আমরা এখন বলতে পারি যে প্রোটিন সিনথেসিস হচ্ছে কি রাইবোসোমের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা কি কাজ, যে প্রধান কাজ হচ্ছে কিন্তু আসলে তার প্রোটিন সিনথেসিস করা। এখন যদি কাজের কথা বলতে যাই তাহলে রাইবোসোমের কাজ কি, রাইবোসোমের কাজ হচ্ছে প্রথমেই বলছি রাইবোসোমের কাজ হচ্ছে কি প্রোটিন সিনথেসিস করা। যেহেতু প্রোটিন সিনথেসিস করা এর কাজ, যার কারণে এই রাইবোসোম অঙ্গাণুটাকে বলা হয় কি প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এখানে প্রচুর পরিমাণে প্রোটিন সিনথেসিস ঘটে। আর ফসফোরাইলেশনের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় কি এই ফসফোরাইলেশনটাও কিন্তু রাইবোসোমে সংঘটিত হয়।
তাহলে রাইবোজোমের ব্যাপক ভূমিকা আছে। আবার দেখা যাচ্ছে কি সাইটোক্রোম, সাইটোক্রোমের যে ইলেকট্রন যখন পরিবহন ঘটে সেটাও কিন্তু রাইবোজোমে সংঘটিত হয়। তাহলে রাইবোজোম কিন্তু ব্যাপক কি ভূমিকা রাখে কোষ অঙ্গাণু হিসেবে। তাহলে আমরা আপাতত আজকে এতটুকুই পড়লাম। তো আমরা যেটা জানলাম যে কি রাইবোজোমটা কি, রাইবোজোম হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজম রেটিকুলাম, মানে এন্ডোপ্লাজম রেটিকুলাম দু ধরনের আছে, একটা মসৃণ একটা অমসৃণ। সাধারণত এন্ডোপ্লাজম রেটিকুলামের উপর যখন এই রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেলের কথা যেটা বলছি এগুলো যখন যুক্ত থাকে তখনই কিন্তু সেটাকে অমসৃণ দেখায়, মানে রাইবোজোম থাকার কারণে কিন্তু সেটা অমসৃণ দেখাচ্ছে। তাহলে আমরা কোথায় কোথায় পাচ্ছি যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা অমসৃণ, আর হচ্ছে কি প্লাজমা মেমব্রেনের গায়ে বা নিউক্লিওলাসের ক্ষেত্রে কি এই রাইবোজোম কণাগুলো দেখা যায়, রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেলস, এই পার্টিকেলসগুলো দেখা যায় এবং সেখানে কি হচ্ছে প্রোটিন সিনথেসিস এবং পেপটাইড সিনথেসিস ঘটে, যার কারণে এই অঙ্গাণুটাকে বলা হচ্ছে রাইবোজোম। এবং রাইবোজোমের ক্ষেত্রে কতগুলো সায়েন্টিস্টের নাম খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে বলেছি কি প্যালাডে, রবিনসন এবং কি রবার্টস, ওনারা কিন্তু শেষ কি এই রাইবোজোমটা নামকরণ করেছে। আর রাইবোজোম সাধারণত কি দু ধরনের হয়, সেমিটিএস মানের এবং এইটিএস মানের। সেমিটিএস মানটা কোথায় পাওয়া যায়, আদি কোষের ক্ষেত্রে পাওয়া যায়, আর এইটিএস মানটা কোথায় পাওয়া যাচ্ছে, প্রকৃত কোষের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। এবং তাদের প্রধান কাজই হচ্ছে প্রোটিন সিনথেসিস করা, যার জন্য রাইবোজোমকে বলা হয় কি প্রোটিন ফ্যাক্টরি। আশা করি তোমরা বইটা পড়লেই বুঝতে পারবে, এটা একটা বড় একটা চ্যাপ্টার, প্রত্যেকটা অঙ্গাণু নিয়ে আমি আলাদা আলাদা ক্লাসের জন্য নিচ্ছি, হয়তো বা দুইটা অঙ্গাণু একসঙ্গে বলা যেতে পারে, কিন্তু আমি চাচ্ছিলাম যে একটা অঙ্গাণু নিয়েই আলোচনা করি। তো সেভাবে তোমাদের আজকে প্রোটিন রাইবোজোমটা নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরও দুটি বা একটি অঙ্গাণু নিয়ে আলোচনা করবো। তো তোমার সবাই ভালো থাকো।